প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখানে একটু থামিয়ে কথা বলতে চাই। চিফ জাস্টিসের পত্র, হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও একটা ভার্চুয়াল মিটিং এ বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। জানতে চেয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতির উপদেশ চাওয়ার যে ডকুমেন্টসটা, সেটার কপি আমাকে দেয়া হোক, এই উপদেশ যেটা দিয়েছেন, যেটাকে রেফারেন্স বলা হয়, সেটার দেয়া হোক, এবং কোন তারিখে কোথায় বসে এই মিটিংটা হলো জজ সাহেবদের। কোর্ট রেফারেন্স মানে কিন্তু কোর্টে বসতে হবে, এটা স্বাভাবিক। অবশ্য চিফ জাস্টিস তার রুমের ভিতরেও কিন্তু কোর্ট বসাতে পারেন। এখন উনি দীর্ঘদিন এটা চাইতে চাইতে টায়ার্ড হয়ে গেছেন, দেওয়া হয় না। তারপর উনি বাধ্য হয়েছেন হাইকোর্টে যেতে। হাইকোর্টে রিট করার পরেও সেই রিটটায় কোনো রুল ইস্যু করা বা প্রতিপক্ষকে কারণ দর্শানো বা তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে হাইকোর্ট ডিভিশন সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এটাই আরো ঘনীভূত হয়ে গেছে যে যদি ডকুমেন্টই থেকে থাকে এবং প্রপারলি এটা এসে থাকে, তাহলে এটা ওনাকে দেয়া হচ্ছে না কেন? বাংলাদেশে তো একটা আইন আছে, তথ্য অধিকার আইন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়ে আসছিলেন। যে কোনো নাগরিক শুধু ডিপ্লোম্যাটিক এবং নিরাপত্তা জনিত অত্যন্ত গোপনীয়তা ছাড়া যে কোনো তথ্য নাগরিক চাইলে তাকে দিতে হবে। তা মহসিন রশিদ তো বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী, একটা রাজনৈতিক রেজিস্ট্রার্ড রাজনৈতিক দলের প্রধান। তিনি চাচ্ছেন, সমস্যাটা কোথায়, কেন তাকে এগুলো তথ্য সরবরাহ করছে না? যখনই করা হচ্ছে না তখনই কিন্তু অনেকের ধারণা যে ওই যে গ্রামে একটা কথা আছে, ডালমে কুচ কালা হয়, তখন সবাই ধরে নিচ্ছে এখানে বোধহয় কোনো সমস্যা আছে। এই কারণে তথ্যপত্র দেওয়া হচ্ছে না। ফলে এই সন্দেহটা দূর করার জন্য তথ্যপত্র দেওয়ার যে প্রয়োজনটা ছিল, এইটা তারা যে বোঝে না এটা আমি বলবো না, বোঝার পরে হয়তো দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এখন এর পরেরটা হলো, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চেয়েছিলেন। সেখানে আমি ওই ডকুমেন্টটা, আমার কাছে ডকুমেন্টটা আছে, আপনার দর্শক শ্রোতাদের জন্য আমি বিষয়টাকে সামনে তুলে ধরলাম যে যে ওপিনিয়নটা সেখানে আছে এবং তারা যে মতামতটা দিয়েছেন, সেই মতামতের একটা টাইপ কপি বাইরে গেছে, তাদের স্বাক্ষর নাই সেখানে, এবং এটা টাইপ কপি হতে পারে। সেখানে আমি একটু পড়ি যে লেখছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখানে একটু থামিয়ে কথা বলতে চাই। চিফ জাস্টিসের পত্র, হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও একটা ভার্চুয়াল মিটিং এ বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। আবার আমাদের মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক এবং বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট, তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটা ইন্টারভিউতে গেছিলেন। সেখানে রাষ্ট্রপতিকে উনি বাইদি বাই জিজ্ঞেস করছেন যে পদত্যাগ পত্রের বিষয়টা কি। রাষ্ট্রপতি বলছে যেটা ক্যাবিনেট সেক্রেটারিও খুঁজছে, আমরাও খুঁজছি, এটা আমাদের কাছে নাই। তাহলে রাষ্ট্রপতির দপ্তরে যেখানে থাকার কথা সেখানে পদত্যাগ পত্র নাই, এবং যিনি পদত্যাগ করেছেন মর্মে বলা হচ্ছে তিনি বলতেছেন আমি পদত্যাগ করিনি। তাহলে যে সুপ্রিম কোর্ট বিগিনিং এ যেটা বললো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেইটা কিন্তু এস্টাবলিশড হয়নি। সেকেন্ড হলো, রাষ্ট্রপতি 6 আগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি তো প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী নিয়োগ, এই দুটো ছাড়া আর কোনো কিছু করবেন না উইদাউট কনসালটেশন অফ দি হেড অফ দি গভর্নমেন্ট। তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কখন রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করলেন যে সংসদ ভেঙে দিতে হবে? আর দৈব দুর্বিপাক হয়নি, বাংলাদেশে মেয়াদটাও শেষ হয়নি। মেয়াদ যদি শেষ না হয়ে থাকে সংসদের, আর যদি অনিবার্য মানে অ্যাক্ট অফ গড জাতীয় কোনো ঘটনা না ঘটে থাকে, তাহলে তো সংসদ ভাঙতে গেলে সংসদ নেতা, বিরোধী দলীয় না সরকার দলীয় প্রধান যিনি, তার অ্যাডভাইসে সংসদ ভাঙবেন। তাহলে সংসদ উনি ভেঙে দিয়েছেন, এটাও কি প্রপার হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু লিগ্যাল কোশ্চেনটা আসছে। তারপর হলো, প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব হয় নাই। তাহলে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের
আইন ও বিচার বিভাগ হতে 8/8/2024 তারিখে স্বয়ংস স্মারকের প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদের বর্ণিত গুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত যাচনা করা হয়েছে। অর্থাৎ 106 আর্টিকেল অনুযায়ী মতামত চাওয়া হয়েছে। এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো, এটা চাওয়া হলো কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে আইনমন্ত্রী তো ছিলেন না কেউ, আইনমন্ত্রী তো আনিসুল হক ছিলেন। যদি আনিসুল হক না থেকে থাকেন তাহলে আইন মন্ত্রণালয় থেকে কার নির্দেশে এই ডকুমেন্টটা আসলো? যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রধান বিচারপতির কার্যালয়ে একটা যাচনা পত্র আসলো যে মহামান্য রাষ্ট্রপতি পাঠিয়েছেন, ওই সময় তো কোনো আইনমন্ত্রীও ছিল না, তাহলে এক্সিকিউটিভ অর্ডারটা কে দিয়েছিলেন? তৎকালীন যিনি সচিব, তিনি তো সুয়ামোটো এটা করার কোনো সুযোগ নাই। আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী, একসময় ছিল সচিবরা, এখন কিন্তু মন্ত্রী। তাহলে কোনো মন্ত্রী না থাকলে কার ইনস্ট্রাকশনই প্রসিড করলেন? আর মহামান্য রাষ্ট্রপতি যদি পাঠান তাহলে তো রাষ্ট্রপতির কার্যালয় যেটা বঙ্গভবন, সেখান থেকেও তো ডাইরেক্ট প্রধান বিচারপতির কাছে অনেক করেসপন্ডেন্স আসতে পারে। তো সেখানে এই যে জিনিসটা আসলো, এই মাঝখানে কিন্তু একটা ভ্যাকুয়াম, এই জায়গাটা কিন্তু কার ইনস্ট্রাকশনে আইন মন্ত্রণালয়টা পাঠালো সেটা এখনো সন্দেহজনক অবস্থায় রয়ে গেছে। এই রহস্যের জট কিন্তু এখনো খোলে নাই। দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো। এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের নিয়োগ হয়েছে 8 তারিখে। আপনি খেয়াল করে দেখবেন 8 তারিখে তার নিয়োগ হলে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ। তো সাংবিধানিক পদে নিয়োগ হতে গেলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তা রাষ্ট্রপতি তো আইন হচ্ছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া কোনো নিয়োগ করতে পারবেন না সরকার প্রধানের কনসালটেশন বা রিকোয়েস্ট ছাড়া। তাহলে ওই সময় যদি আমি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই যুক্তির খাতিরে, তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রসেসটা প্রসিড হলো কিভাবে? 8 তারিখে তো সরকারের প্রধানমন্ত্রী ছিল না, ওনাদের কথাই যদি ধরে নিই, তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগটা হলো কিভাবে? আচ্ছা, যুক্তির খাতিরে ধরে নিলাম যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, 8 তারিখে নিয়োগ হলো এবং 8 তারিখেই তারা ফুল বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন, ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল? তার নিয়োগটা পত্রটা কয়টার সময় গেল, ফুল কোর্ট কয়টার সময় বসছিল, কোনো জায়গায় কিন্তু এগুলো নাই। তারপরে মহসিন রশিদের জায়গায় আবার ফিরে আসি, তিনি জানতে চেয়েছিলেন যে ফুল কোর্ট রেফারেন্সের জন্য কোর্ট কোথায় এজলাসে বসছিলেন। কোর্ট তো বসতে হবে, ভার্চুয়ালি বসতে পারে, তারা ফিজিক্যালি বসতে পারে, এইটারও কিন্তু জবাব এখন পর্যন্ত যাওয়া যায়নি। আমি প্রতিটি জায়গায় আপনাকে আপনার কাইন্ড অ্যাটেনশনে আনছি। তারপরে প্রয়োজন আছে। জি জি, এরপরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, অর্থাৎ সুপ্রিম কোর্টই বলতেছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো বিধান নাই, এটা সুপ্রিম কোর্টে ক্লিয়ার করতে। তাহলে উল্লেখিত বিষয়ে সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য, নোট ইট প্লিজ, নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গা বলছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু না। আমি এই ডকুমেন্টসটাকে দেখেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, নট অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো মতামত দেয়নি। কি কারণ দেয়নি? আমার ধারণা, আমি আইন জগতের একজন ছাত্র হিসেবে, কারণ সুপ্রিম কোর্টও জানে যে আইনের ঊর্ধ্বে সুপ্রিম কোর্টও না, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, খন্দকার ইসমাইলও না, আমিও না। কনস্টিটিউশনে যেটা নাই সেটা সুপ্রিম কোর্ট কিভাবে দেবে? যদি আমি এই রেফারেন্সটাকে ধরে নিয়ে এটা হয়েছে, তাহলে তারাও বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। এক জায়গাও বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন, এই কথা কিন্তু কোথাও নাই। আচ্ছা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল, এটা সংবিধানে নাই,
তাহলে এইটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে দেশবাসীর মধ্যে, জনগণ ভাবছে, কিন্তু এটার আইনি ব্যাখ্যাটা কি? এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কি বৈধ নাকি অবৈধ, বা সাংবিধানিক ভিত্তি কি, কি কারণে এখন? আমি বৈধ অবৈধ না বলে আমি আইনের জি। ছাত্র, আমি শুধু এই জায়গাটাই বলি সংবিধানে যেটা নাই, প্লিজ। সংবিধানে যেটা নাই সেটা তো কেউ দাবি করলে হবে না। ধরেন আপনি প্রবাসে কাজ করতেছেন, আপনি যদি বলেন যে আমি প্রবাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না, কারণ কনস্টিটিউশন যেটা পারমিট করে না। আর সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার নাই বলে ওখানে থেমে যেয়ে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে, ব্যবস্থা সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি, এই কথা কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই। ফলে এখন যারা নিজেরা ক্লেম করতেছেন, এখন আমাকে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাকে বলছেন যে সে আমাদের চেয়ে একটু জুনিয়র, সে আমাকে বলছে ভাই বিষয়টা তো এরকম হতে পারে, প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন কে? আমি বললাম রাষ্ট্রপতি। বলে তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট কনস্টিটিউশনে নাই। আবার ওনারা শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে সমুন্নত রাখবো, এই সংবিধানকে সংরক্ষণ করব, এই সংবিধানকে অনুসরণ করব, অর্থাৎ প্রিজার্ভ এবং এই কনস্টিটিউশনকে প্রসিড করার কথা ওনারা বলছেন। তাহলে ওই সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানকে মেনে চলার কথা যদি ওনারা বলেন, তাহলে সংবিধানে যেটা নাই সেটা উনি ক্লেম করতে পারেন না। ইউনূস সাহেব বলতে পারেন যে আমি প্রধান উপদেষ্টা, কারণ তা নিয়োগ করছে রাষ্ট্রপতি, এইটা বলতে পারেন প্রধান উপদেষ্টা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যাবার মতো অবস্থা কনস্টিটিউশন তাকে পারমিট করে নাই। তাহলে আমাদের কনস্টিটিউশন যেহেতু এখনো বহাল আছে, এটা সাসপেন্ড হয় নাই, বাতিল হয় নাই। আর শপথ নিয়ে যখন বলছেন যে এই সংবিধানের বাইরে যাব না, এই সংবিধানকে মানবো, তাহলে ওই সংবিধানে যেটা নাই আপনি এটা চাইতে পারেন না। আবার সংবিধানের আর্টিকেল 7 এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করতে চান, বিলুপ্ত করতে চান, নস্যাৎ করতে চান, মানুষকে উদ্বুদ্ধ করতে চান, উদ্বুদ্ধ করার চেষ্টায় জড়িত হন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান ভঙ্গের। সংবিধান ভঙ্গের সাজা রাষ্ট্রদ্রোহিতার যে সাজা, সেই সাজা। আমি যদি সেই লিগ্যাল অ্যাসপেক্টসে যাই, তাহলে ওনারা এখন যেটা করতেছেন, বলছেন সংবিধান ঠিক রাখবো, করতেছেন সংবিধানের বাইরের কাজ। তাহলে কি ওই 7 এতে ওনাদের যেভাবে অভিহিত করার কথা 7 এ অনুচ্ছেদে বলা হয়েছে, সেই জায়গায় তো ওনারা পড়ে যান। ফলে কনস্টিটিউশনাল অ্যাসপেক্টসে, লিগ্যাল অ্যাসপেক্টসে, সুপ্রিম কোর্টের রেফারেন্সে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নাই, এটা যদি কেউ বলেন, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এস পার ল। জি জি, অনেক ধন্যবাদ, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সব আইনি ব্যাখ্যা আজকে শুনবো। আমাদের যেহেতু আজকে একজন ব্যারিস্টার আমাদের সামনে আছেন, তিনি কথা বলছেন আইনের ফাঁক ফোকরগুলো, আমাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে, সেই কনফিউশন গুলো দূর করার জন্য আমাদের সমরে জাওয়াল করিম সাহেব আজকে কিছু ব্যাখ্যা দেবেন। আচ্ছা, একজন একটা পাঠিয়েছেন, প্রশ্ন পাঠিয়েছেন, প্রশ্ন না ঠিক 106 নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে, আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায়, এই ধরনের একটা বক্তব্য একজনের কোশ্চেন করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য। মুন্না, আমরা যদি ওই যে 106 তুমি যেটা দেখিয়েছো সেটা যদি আবার একটু দেখাই। মুন্না, তুমি কি শুনতে পাচ্ছ? 106 অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে, আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায়, এই যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে, কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে বলছে, তা আইন মন্ত্রণালয়ের তো এক্সিকিউটিভ প্রধান হচ্ছেন আইনমন্ত্রী। তাহলে সচিব যদি এই ফাইলটা প্রসিডও করেন, তাহলে আন্ডার হোয়াট ইনস্ট্রাকশন, হু গিভ দি ইনস্ট্রাকশন, কার ইনস্ট্রাকশন ছিল? কারণ আইন মন্ত্রণালয় তখন মন্ত্রী শূন্য অবস্থা ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আমরা সেদিকে যাই। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা সংবিধানে নেই, সংবিধান তারা যদি সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন, কিন্তু এটার বৈধতা আইন দেয় না। আচ্ছা, আদালতের সামনে আপনার কাছে যেহেতু কথাগুলো শুনতে পাচ্ছি ভালোই লাগছে। একটা হলো যে দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই যে প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের মধ্যে এর মধ্যে বেশ কয়েকজন দর্শক, কয়েক হাজার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা লাইভটি যদি শেয়ার করে দেন